জনশিক্ষা সমিতি শিক্ষার জন্য আন্দোলন হয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি শিক্ষার সাথে বিশেষ করে সেই সামন্তবাদী শাসন থেকে শাসনের সময়ে যে সমস্ত সামাজিক দিক থেকে কুসংস্কার, অন্ধতা, মানে সব দিক থেকে পর্যটপদ্ধতা যে বিষয়গুলো ছিল, এগুলির দিক থেকে কাটিয়ে কি করে একটা নতুন সমাজ, নতুন ভাবনা, এটা বিশেষত উপজাতির সমাজের মধ্যে গড়ে তোলা যায়, সেই চেতনা, সেই ভাবনা আমরা জনশিক্ষা সমিতির মধ্য দিয়ে দেখেছি। শিক্ষার আন্দোলনের সাথে সাথে সংস্কৃতির আন্দোলন, বিশেষ করে আমরা উপজাতি অংশের মানুষ, আদিবাসী অংশের মানুষ জুমে সাথে যুক্ত, জুমকে ভিত্তি করে আমাদের সংস্কৃতি, সেখানে জাদু কলিজা, ত্রিপুরা ভারত, মায়ানি, যে গান, যে সংস্কৃতি, এটাই ছিল মূলত জনশিক্ষা সমিতির মধ্যে থেকেই প্রথম বলা যেতে পারে আধুনিক একটা সংস্কৃতি। কি করে আধুনিক নতুন করে এখন তৎকালীন সময়েও যাত্রাপালা হচ্ছে, নাটক হচ্ছে, আধুনিক গান হচ্ছে, কাজে এর সাথে তাল মিলিয়ে কীভাবে আমাদের যে সংস্কৃতিটাকেও কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই সময়কার এই আগরতলা শহরে মহেন্দ্র দেববর্মা প্রথম ককবরকে আপনার আধুনিক সঙ্গীত ও জনি জং ভাইবে দিছিনি সং, এর মধ্যে থেকেই আধুনিক গানের কোনো প্রবেশ, নতুন করে নাটক লেখা, কক্তাং কবিতাগুলি লেখা, প্রবন্ধ লেখা, এগুলির মধ্য দিয়ে নতুন একটা সমাজ, নতুন একটা সংস্কৃতি গড়ে তোলবার প্রচেষ্টা যেমন হয়েছে, তেমনি কৃষিতে জুম চাষের উপর নির্ভরশীল ছিল আমাদের সমাজের মধ্যে জমাতিয়া জনগোষ্ঠী। তারা প্রথম কৃষির সাথে যুক্ত, কারণ তারা উদয়পুর সংলগ্ন এলাকায়, অমরপুর সংলগ্ন, আপনার বিশেষ করে উদয়পুর, সোনামুড়া, এই সমস্ত সংলগ্ন এলাকায় মুসলিমদের সাথে পাশাপাশি অবস্থান থাকাতে তারা কৃষিতে মোটামুটিভাবে অনেকটাই অগ্রসর ছিল। কিন্তু দেববর্মা জনগোষ্ঠী বা অন্যান্য জনগোষ্ঠী, রাজবংশ দেববর্মা হলেও এই কৃষির সাথে, আধুনিক কৃষির সাথে সেরকমভাবে সম্পৃক্ত ছিল না। এই জনশিক্ষা সমিতি প্রথম জুম তাক করে কিভাবে বাড়িতে আপনার বেগুন ক্ষেত বা আলু ক্ষেত, মরিচ ক্ষেত, এগুলি কিভাবে কৃষিটাকে আধুনিকরণ কিভাবে করা যায়, এই ভাবনাটা সেদিন এই জনশিক্ষা সমিতির ভাবনার মধ্যে থেকেই এটা একটা বৃহত্তর একটা জায়গা সেখানে তৈরি হয়। কাজে এটা যেমন বাংলার নবজাগরণ যদি বাংলাতে যদি হয়ে থাকে, ত্রিপুরাতেও জনশিক্ষা সমিতি এটা ত্রিপুরার নবজাগরণ, রেনেসাঁস বলা যেতে পারে। কাজেই এরপর পরবর্তী সময়ে আমরা দেখেছি তারই ফলশ্রুতিতে গণতান্ত্রিক আন্দোলন, যেটা কিছুক্ষণ আগে জিতেনদা বলে গেছেন, এই কথা বারবার বলার কোনো প্রয়োজন বলে মনে করছি না। কাজেই শিক্ষার যে আন্দোলন, মানুষ তার মানুষের মতো করে বেঁচে থাকবার জন্য যে কার্যক্রম, এই চেতনাটা জনশিক্ষা সমিতি বলা যেতে পারে, এটাকে প্রাথমিক করেই আমরা আমাদের যতগুলো আন্দোলন তার পরবর্তী সময়ে যেটা হয়েছে এবং এখন পর্যন্ত সেই চেতনারই আমরা প্রাথমিক করে চলছি। কিন্তু এখন অত্যন্ত দুর্ভাগ্য বলা যেতে পারে, জনশিক্ষা সমিতির মধ্য দিয়ে আন্দোলন গড়ে তুলেছে, লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। ৭৮ সালে বামফ্রন্ট সরকার এসছে, বামফ্রন্ট সরকার দশরথদেব শিক্ষামন্ত্রী হয়েছে, যেখানে গ্রাম সেখানে স্কুল গড়ে তুলবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়ে।
কিন্তু আজকে কি দেখছি আমরা, যে স্কুলগুলো ছিল, আমি সকালে মান্দাতে গিয়েছিলাম, সেখানেও জনশিক্ষা সমিতি পালন করা হয়েছে। কমরেডরা বলছিলেন জনশিক্ষা সমিতির সময়ে যে স্কুলগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল, হাই স্কুল, প্রাইমারি না, কামানমোড়া হাই স্কুল বন্ধ করে দিয়েছে, রাধামোহনপুর হাই স্কুল বন্ধ করে দিয়েছে। শুধু জিরানিয়া মহকুমাতেই 32টা স্কুল, তার মধ্যে হাই স্কুল এবং সিনিয়র বেসিক স্কুল বন্ধ করে দিয়েছে এই সরকার আসার। আসলে এই সরকারটা তো শিক্ষাটাকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলেই তো মনে হয় না। শিক্ষা দপ্তরটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী আসলে কত কাজ, মুখ্যমন্ত্রীর হাতে এখন প্রায় 8-10টা দপ্তর রয়েছে। শিক্ষা দপ্তর অন্যতম দপ্তর, তারপরে আপনার আছে স্বাস্থ্য দপ্তর, পিডব্লিউডি, আপনার স্বরাষ্ট্র দপ্তর, শিক্ষা, ঠিক আছে, অন্যান্য দপ্তরগুলো চালানো যেতে পারে, কিন্তু শিক্ষা দপ্তর এটা একটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে অন্য দপ্তরের সাথে মিলিয়ে দেখার কোনো সুযোগই সেখানে থাকছে না। কিন্তু এত ব্যস্ত মানুষ, যে দপ্তরটা শিক্ষা দপ্তর, আলাদা করে চিন্তা ভাবনা করা, ক্রিয়েটিভ, মানে সৃজন, প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য একটু আলাদা করে চিন্তা ভাবনা করার সময়কে আসলে সত্যি সত্যিই মুখ্যমন্ত্রী হলে পরে এই দায়িত্ব, অনেকগুলো দায়িত্বের পর এই দায়িত্ব পালন করে কি আদৌ আসলে সম্ভব? আমি তো মনে করছি সম্ভব হচ্ছে না। তার জন্যই শিক্ষার এই হাল চলছে। একইভাবে আমরা দেখছি এডিসিতেও এখন রবীন্দ্র দেববর্মা হচ্ছে শিক্ষা দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার। রবীন্দ্র দেববর্মা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। ওনার সামাজিক মূল্যবোধ কতটুকু কী আছে, ঠিক আছে, পঞ্চায়েত দপ্তর অন্যান্য দপ্তর পরিচালনা করতে পারে। শিক্ষার মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি এডিসি কি রাজ্যে এখন যারা দেখছেন এই দপ্তরগুলো, এটা আসলে যেরকমভাবে দেখা দরকার, যেরকমভাবে দেখা উচিত, সেরকমভাবে দেখার মতো অবস্থাও নেই, দেখাও হচ্ছে না। বামফ্রন্টের আমলে দশরথ দেব শিক্ষামন্ত্রী হয়েছে, তার পরবর্তী সময় আমরা দেখেছি অনিল সরকার, তপন দা এখানে আসেন, তপন চক্রবর্তী এবং বানদাও আসেন, উনিও হায়ার এডুকেশনের দায়িত্বে সামলিয়েছেন। পৃথক একটা দপ্তর ভালো করে দেখভাল করতে পারেন, শিক্ষার জন্য প্রকৃতপক্ষেই একটু আলাদা করে চিন্তা ভাবনা করে এই দপ্তরগুলো দেখা যেত। কিন্তু এখন রাজ্য সরকার এগুলি খুব গুরুত্ব দিয়ে শিক্ষাকে দেখবার চেষ্টা করছে। এটা মনে হয় না বলেই, ওরা ভাবছে না বলেই আজকে আসলে এই অবস্থার মধ্যে আছে। আমার তো মনে হয় শাসক গোষ্ঠী জানে একটা পারমাণবিক বোমা দিয়ে একটা জাতিকে মানে আক্রমণ করলে পরে ধ্বংস করা যেতে পারে, যদিও ধ্বংস করা যায় না। জাপানে পারমাণবিক বোমা ফেলা হয়েছে, কিছু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছেন, ঠিক আছে, কিন্তু একটা জাতিকে ধ্বংস করা যায় নাই। একটা জাতিকে, একটা দেশকে ধ্বংস করা যেতে পারে যদি শিক্ষা থেকে দূরে রাখা যায়, তখনই একটা জাতিকে ধ্বংস করা যায়। এবং রাজ্যটাকে ধ্বংস কিনে নিয়ে যাওয়ার জন্যই আজকে শিক্ষাটা গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে অন্য বিষয়গুলো। কাজেই সেই দিক থেকেই আজকে আমাদের রাজ্যে শিক্ষার হাল। 2018 সালে আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 48,000-এর উপর। 2025 এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী হয়েছে 28,000-এর উপর। 20,000 মাধ্যমিক পরীক্ষাতেই কমে গেছে, এখন 20,000-এর উপর ড্রপ আউট। গোটা দেশের মধ্যে ড্রপ আউট এখন আমাদের রাজ্যে অন্যতম। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ড্রপ আউট 35.72%, প্রায় 37% ড্রপ আউট। অথচ বামফ্রন্টের আমলে অনেক চেষ্টা চরিত্র করে এই ড্রপ আউট ধীরে 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 কমিয়ে আনা হয়েছিল। কিন্তু আজকে এটা গোটা দেশের মধ্যে ড্রপ আউট অন্যতম একটা জায়গায় চলে গেছে। সাক্ষরতার হার আমাদের রাজ্যে একটা খুব ভালো জায়গায় গোটা দেশের মধ্যে।
3-4টা রাজ্যে 4-5টা রাজ্যের মধ্যে অন্যতম রাজ্য ছিল, কিন্তু আজকে এই শিক্ষাটা যেভাবে চলছে আর কি, এই যে এখন নতুন করে মানে কি বিদ্যাজ্যোতি কি অবস্থা চলছে। দামসরাতে গত কয়েকদিন আগে গেছিলাম, দামসরা যখন ত্রিপুরা বোর্ডের আন্ডারে ছিল তখন অন্ততপক্ষে 50%, 60%, 70% পাস করতো, কিন্তু এই বিদ্যাজ্যোতি আসার পর এই বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে, একজন ছেলে মেয়ে পাস করতে পারলো না। অম্পিতে গত কয়েকদিন আগে আমি গেছিলাম, একই অবস্থা। অম্পিতে ওইখান থেকে টিবিএসসিতে ফার্স্ট ডিভিশন পাস করেছে এরকম অনেক ছেলে মেয়ে ছিল, কিন্তু এই বিদ্যাজ্যোতি এই শিক্ষাবর্ষে একটা ছেলে মেয়েও সেখান থেকে পাস করতে পারলো না। এবং এই যে অবস্থা, এটা শিক্ষাটাকেই ওরা আসলে মানে গুরুত্ব দিচ্ছে না বলেই আজকে এই জায়গায় চলে যাচ্ছে আর কি। এখন তো শুধু শিক্ষা না, সব দিক থেকেই যদি আমরা দেখি, রাজ্যে কি এডিসি প্রশাসন কি রাজ্য সরকার, মানে চরম সমস্ত দিক থেকে যদি আমরা তাকিয়ে দেখি, আপনি শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, মানুষের রোজগারের কথা বলেন, আয় রোজগারের কথা বলেন, চাকরি বাকরির কথা বলেন। আমি গতকাল পাটনিতে গেছিলাম, অটো ড্রাইভাররা যাওয়ার পর অটো ড্রাইভাররা 10-12 জন এসে আমার সাথে কথা বলছেন। ওনারা বলছেন অভিজ্ঞতার কথা, আগে প্যাসেঞ্জাররা গাড়ির জন্য অপেক্ষা করত, আর এখন আমরা গাড়ি নিয়ে বসে আসি প্যাসেঞ্জারের জন্য। আগে প্যাসেঞ্জার বসে থাকতো আমাদের জন্য, আর এখন প্যাসেঞ্জারের জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। কেন এরকমটা হবে? কেন এরকমটা হচ্ছে? মানুষের তো আয় রোজগার বলতে কিছুই তো থাকছে না এখন। এখন এই যে রামজি আসার পর তো আরও ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে। কাজেই এই রকম একটা অবস্থার মধ্যে থেকে শিক্ষা চেতনাকে সামনে রেখে এর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে, লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আমি যদিও এখানে এটা প্রাসঙ্গিক না হলেও এটা আমি বলতে চাইছি, আগামী কয়েকদিন পরে এডিসি নির্বাচন হবে। এডিসি নির্বাচন আজকে ডিসেম্বরের 27, এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে এডিসি নির্বাচন করতেই হবে, করবে সাংবিধানিকভাবে। কিন্তু তাদের পারফরমেন্সটা কি পারফরমেন্স? ঠিক আছে, আমার অত্যন্ত সৌভাগ্য বলা যেতে পারে, এডিসি প্রশাসনের 40 বছর তার বয়স হয়েছে 6 শিডিউলে, 85 থেকে 2025। সরাসরি বা ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার দেখার সুযোগ হয়েছে, যেহেতু এডিসি হেডকোয়ার্টারটা 90-র পর খুমলুঙে গেছে। যখন আগরতলায় আপনার কাউন্সিল ভবন রাজবাড়ির পিছনে, টাউন হলের পিছনে যখন এডিসি অফিস ছিল, তখন নারায়ণ রূপনী প্রথম চেয়ারম্যান, অগর দেববর্মা ভাইস চেয়ারম্যান, উনি যখন চেয়ারম্যান ছিলেন, ওনার বাড়িতে থেকে আমি ছাত্র আন্দোলন কাজ করবার একটু সুযোগ হয়েছে। কারণ নারায়ণ রূপনীর বাড়িতে যখন থাকি তখন কথাবার্তা প্রশাসন রাজনীতির কথাবার্তা হয়, এডিসি কীভাবে চলবে এগুলি নিয়েও মাঝে মধ্যে আলোচনা হয়, দেখার সুযোগ হয়েছে। এই যে 40 বছর এডিসি প্রশাসনে, বিরোধীরা এডিসি প্রশাসনে 15 বছর আছে, আমরা 25 বছর সেখানে প্রশাসন চালিয়েছি। 90 সাল কংগ্রেস টিউজেসের জোট সরকার ছিল। 2000 সাল উগ্রপন্থীরা মিলে টিলে আমাদের 28 জন বামফ্রন্টের প্রার্থীর মধ্যে 18 জন প্রার্থীর পরিবার পরিজন, মা বাবা ছেলে মেয়ে, এমনকি এই খুমলুঙে যিনি প্রার্থী হয়েছেন মঙ্গল দেববর্মা, তার 2.5 বছরের শিশুপুত্রকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে গেছে। মালদায় পুলিনপুরের প্রার্থী ছিলেন ধনঞ্জয় দেববর্মা, তার 80 বছরের বৃদ্ধ বাবা, চোখেও ভালো করে দেখেন না, কানেও ভালো করে শুনতে পান না, তাকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে গেছে। এইরকম একটা মানে চরম মধ্যে থেকে এডিসি নির্বাচন জোর করে ওরা দখল করেছে। 5 জন চিফ এক্সিকিউটিভ মেম্বার হয়েছে 5 বছরেও। এরপরও আমি বলতে পারি মানে নির্দ্বিধায়, এখন এডিসি প্রশাসন যেরকমভাবে চলছে এইরকম অবস্থা ছিল না। একেবারে সবচেয়ে ওয়ার্স এডিসি প্রশাসন এই যে ত্রিপুরা মথার
প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে যে ত্রিপুরা প্রশাসন একেবারে ওয়াস প্রশাসন চলছে। ঠিক আছে, আমি নতুন কাজ টাজ করতে পারি না, বেতন দিতে পারি না, ঠিক আছে, 315 জনের মধ্যে রিটায়ার্ড পার্সন আছে, তাদের বেতন ভাতা বা তাদের আনুষঙ্গিক যে সুবিধাগুলো ছিল এটা দিতে পারি না, ঠিক আছে। কিন্তু যে সম্পদটাকে তিলে 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 বামফ্রন্ট প্রশাসন গড়ে তুলেছিল, এই সম্পদগুলো পর্যন্ত এখন একটা একটা করে লিজ দিয়ে এটা খাওয়ার চেষ্টা করছে। আমরা সেখানে একটা টুরিস্ট লজ করেছি, টাটা কোম্পানির কাছে লিজ দিয়ে দিয়েছে। এখন খুমুলুং পার্কের লকহাট আমরা করেছি, এটা এখন জিন্দাল কোম্পানির কাছে লিজ দিয়ে দিয়েছে। আমরা ওই এলাকায় এখন প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট, কলেজ আছে, পলিটেকনিক্যাল কলেজ আছে, ITI কলেজ আছে, ফক মিউজিক কলেজ আছে, অনেকগুলো প্রাইভেট সরকারি কলেজ টলেজ মিলাইলে পরে পাশে NIT 2 থেকে 3 কিলোমিটার দূরের মধ্যেই। তখন আমাদের ভাবনা ছিল যে ঠিক আছে, ছেলেমেয়েরা অবসর সময় কী করবে, ঠিক আছে, যদি ওইখানে ছোট্ট করে হলো সিনেমা হল একটা খোলা যায় তাহলে ভালোই হবে, যারা চালাবে। এই সিনেমা হলটা পর্যন্ত এখন লিজ। এডিসিতে গাড়ি প্রায় 400-500 গাড়ি আছে, প্রত্যেক দিন আমাদের বাইরে থেকে তেল কিনতে হয়। আমরা ভাবলাম যে ঠিক আছে, এডিসি যদি পেট্রোল পাম্প খোলা হয় তাহলে তো নিজেদের গাড়িতে তেল ভরতে পারবে, এলাকার মানুষের কিছু সুবিধা হবে। এই মর্মে 3টা পেট্রোল পাম্প খোলা হয়েছিল। এই 3টা পেট্রোল পাম্প পর্যন্ত এখন লিজে। জম্পি হিলে আপনার একটা টুরিস্ট লজ আছে ইডেন, এইরকম সিজনে সেখানে জায়গার সংকলন হয় না, আমরা সেখানেও একটা ডাক বাংলা খুললাম, এটা পর্যন্ত লিজ। দুম্বুর জলাশয়, এটা বামফ্রন্ট সরকার থাকাকালীনই এই জলাশয়টা এডিসির হাতে হস্তান্তর করা হয়েছিল। এই জলাশয় পর্যন্ত এখন বিশাখাপত্তনমের একটা কোম্পানির কাছে 30 বছরের জন্য লিজ দিয়ে দিয়েছে। মানে এরকম নতুন তো দূরের কথা, অথচ বলছে টাকা নেই। কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার জন্য তো টাকার অভাব হচ্ছে না, লন্ডনে যাওয়ার টাকার অভাব হচ্ছে না, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য টাকার অভাব হচ্ছে না, সুইজারল্যান্ড যাওয়ার জন্য টাকার অভাব হচ্ছে না। কিন্তু মানুষের কাজ করবার জন্য টাকার অভাব, আর এই অভাব গোছানোর জন্য এডিসি সম্পদ পর্যন্ত এখন বিক্রি করে সারখার করে দেওয়ার ব্যবস্থা করছে। কাজেই এখন এই যে একটা অব্যবস্থা, একইভাবে আপনারা দেখেন রাজ্য সরকার তো কি চলছেটা কি, সমস্ত দিক থেকেই তো আমরা পিছিয়ে যাচ্ছি। কোনটা এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, কিছু এগিয়ে চলছে, এটা ঘটনা। এগিয়ে চলছে কি? নেশা এগিয়ে চলছে, ড্রাগ নেশা এগুলি এগিয়ে চলছে, চুরি ছিনতে এগিয়ে চলছে। আপনার এই যে ট্যাক্স, শুনলাম আমাদের এক রিলেটিভ মান্দাই থেকেই সে এখন সেল ট্যাক্সে চাকরি করেন, উনি বলছেন এখন নাকি মদের ট্যাক্সের টাকা নাকি সবচেয়ে বেশি, সেকেন্ড পজিশন নাকি এখন আছে ট্যাক্সের জন্য, সবচেয়ে বেশি ভালো ট্যাক্স আদায় হচ্ছে এখন মদের। তো এগুলি এগিয়ে চলছে। তো এই যে অবস্থা চলছে, আর এইদিকে আপনার নিজেদের মধ্যে এই অপদার্থতাকে করবার জন্য এখন চোর পুলিশের খেলা খেলবার চেষ্টা করছে, একজনকে গালিগালাজ করছে, করছে। তবে এতে আমাদের কিন্তু আশ্বস্ত হওয়ার কিছু নেই। এই গালিগালাজ যতই থাকুক, ওরা কিন্তু একে অপরকে সেরে কেউ কোথাও যাবে না, কারণ তাদের প্রয়োজনেই তারা এই দল তৈরি করেছে, তাদের প্রয়োজনেই তারা সেখানে এটাকে জিয়ে রাখবে, ধরে রাখবার চেষ্টা করবে। এখন এই ধরে রাখবার জন্য সামনে এডিসি নির্বাচন, ত্রিপুরা মতো যেমন 2টা স্লোগান দেওয়ার চেষ্টা করছে, ত্রিপুরা মুখ্যমন্ত্রী হতে হবে, আর ওয়ান নর্থ ইস্ট অর্গানাইজেশনের মধ্যে দিয়ে শুধু ত্রিপুরার যে ত্রিপুরা না, নর্থ ইস্টের সমস্ত ত্রিপুরা মিলে, কারণ নর্থ ইস্টের 10 জন এমপি আছে, 10 জন এমপি কথা তুললে পরে এই কথা শোনাতে পারবে দিল্লিতে। আর সেখানে আমরা ভারতবর্ষে 543 জন এমপির মধ্যে 47 জন এমপিকেই ঐক্যবদ্ধ করবার জন্য, গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্তি রেখে
সম্পৃক্ত রেখে আন্দোলন করে গণতন্ত্রটাকে বড় করবার জন্য লড়াই করছি। তার জন্য আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চ তৈরি করে আমরা একবার চেষ্টা করছি। তো ওরা এখন নর্থ ইস্টকে নিয়েই এগুলি করবার চেষ্টা করে। আসলে এটা সামনে ভোটের জন্য এগুলি করবার চেষ্টা করছে আর কি। একইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই এলাকায় প্রায় 8-10টা জনসভা করেছে। কুমলং, আপনার এই যে হাজামারা, জম্পুজলা, এই জুরিডিকশন এলাকায় প্রায় 10টার উপর জনসভা করেছে। দুটো কথা অত্যন্ত জোর দিয়ে বলবার চেষ্টা করছে। ওদের সরকার আমলে নাকি ত্রিপুরাসারা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছে। একবার বুক চাপড়ে চাপড়ে বলবার চেষ্টা করছে। আসলে আদৌ কি ত্রিপুরাসারা সবচেয়ে বেশি সম্মান? আচ্ছা, সম্মান কীভাবে অর্জন করে মানুষ? সম্মান তো শিক্ষা, দীক্ষা, আয়, রোজগার, সামাজিক মর্যাদা তখনই বড় হতে পারে। এগুলি ব্যবস্থা হয়েছে। আপনি মরণোত্তর পুরস্কার দিলেন এনসি দেববর্মাকে, যিনি সম্পূর্ণভাবে একটা বিবেককামী শক্তি। ত্রিপুরা ল্যান্ড দাবি তুলে জনীয় বামফ্রন্ট সরকারকে সেখানে ক্ষমতাচ্যুত করবার জন্য সমস্ত রাজনীতির ষড়যন্ত্র আপনি করলেন। তার বিনিময়ে মরণোত্তর পুরস্কার দিলেন, রাষ্ট্রপতি পুরস্কার দিলেন। ত্রিপুরা জনগণের এই মানে সমাজ গঠনে, জাতি গঠনের, এই রাজ্যটাকে গড়ে তুলবার জন্য এক কানা পয়সার কোনো ভূমিকা আছে? রাজ্যপাল করছেন, আরে রাজ্যপাল তো আপনাদের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য করছেন। আর রাজ্যপাল তো ঠিক আছে, রাজ্যপাল করছেন, ভালোই করেছেন, কিন্তু একটা মানে প্রকৃত যে মর্যাদা, এগুলি কি সত্যি সত্যি আছে? সত্যি সত্যি আছে? এই যে মন্ত্রিসভাটা গঠন করলো, এখানে এভাবে আমি বলতে চাই না, ঠিক আছে, কিন্তু ওরা বলছে বলে এগুলি আমাদের ভাবনার মধ্যে চলে এসছে। এই যে মন্ত্রিসভাটা করলো, মর্যাদা কোন জায়গায় আছে? আপনার 12 জন মন্ত্রী, কত কি দপ্তর দিয়েছেন আপনি? 1 নম্বর মন্ত্রী মানিক শাহ, 2 নম্বর রতনলাল নাথ, 3 নম্বর প্রণজিৎ সিংহ রায়, 4 নম্বর সন্ত চৌধুরী। আপনার কত নাম্বার আছে? আর নাম্বার দিয়ে কী হবে? কাজ কি? দপ্তর কি? একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছেন, ঠিক আছে, ভালোই করেছেন, কিন্তু আদিবাসীদের যে মর্যাদা দেওয়া দরকার, 72 জন সেন্ট্রাল মানে সরকারের, কেন্দ্র সরকারের মন্ত্রী আছে, কত নাম্বারে আছে? কিরেন রিজিজু কত নাম্বারে? 37 নম্বরের মন্ত্রিসভাই আছে। এতই যদি মর্যাদা আপনারা দিয়ে থাকেন, দিয়ে দেখো না, 2 নম্বর 3 নম্বর হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, মানব সম্পদ কল্যাণ দপ্তরের মন্ত্রী, দেখ না। মানুষকে বিভ্রান্তি করবার জন্য এগুলি এখন মুখ্যমন্ত্রী 2টা কথা বলছেন, ত্রিপুরা মঠও 2টা কথা বলছেন। ত্রিপুরাসাদের সম্মান দিয়েছে, আর উন্নয়ন নাকি এখন আকাশপথেও দেখা যাচ্ছে। শুধু রাস্তায় দিয়ে গাড়ি দিয়ে গেলেই দেখা যাচ্ছে না, আকাশপথেও নাকি উন্নয়ন দেখতে পাচ্ছে না। আরে আকাশপথে কি উন্নয়ন দেখছেন? একটা নতুন কলেজ, একটা নতুন হসপিটাল হয়েছে কি? তো কাছেই আমরা কি এডিসি প্রশাসন, কি রাজ্য সরকার, এখন যেগুলি ওরা যেরকমভাবে করবার চেষ্টা করছে, এটা কোনো মতেই কোনোভাবেই এই রাজ্যে গণতান্ত্রিক শক্তিকে বড় করতে পারে না। কাজে জনশিক্ষার চেতনাকেই সামনে রেখেই এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এই শপথই আমাদের আজকে নিতে হবে। কাজেই আমি আর বেশি বললাম না, এই কথাগুলি বলে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। 81তম জনশিক্ষা দিবস জিন্দাবাদ।